এখন বল আমাকে কি করতে হবে। আমি বললাম আমার চাকরির খুবই প্রয়োজন। আমার আব্বু কৃষি কাজ যে টাকা পায় তা দিয়ে আমাদের সংসার চলছে না। তারপর শুভ্র বলল, মাহি শুন, আমার জানা মতে একটি কলেজে পিয়ন পোস্টে একটি মেয়ে নিবে, তুই সেখানে আবেদন করতে পারিস। আমি বললাম কোনো কলেজ? তারপর সে আমাকে একটি কলেজের নাম বলল। তারপর আমি সেই কলেজে পিয়নের চাকরির জন্য আবেদন করলাম। যেদিন আমার ভাইবা পরীক্ষা, সেদিন আমি খুব ভালো করে, সুন্দর করে, সাজুগুজু করে ভাইবা পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষা দিতে যাওয়ার পর, অর্থাৎ যে স্যার আমার পরীক্ষা নেবে, সেই স্যারেই আমাকে দেখে হা করে তাকিয়ে রইল। আর মনে মনে ভাবতে লাগলো, এত সুন্দর একটা মেয়ে আমাদের কলেজে থাকলে ভালোই হয়, খারাপ না। তারপর স্যার আমাকে জিজ্ঞেস করল, তোমার নাম কি? আমি বললাম, স্যার, আমার নাম মাহিয়া মাহি। তারপর স্যার আমাকে বলল, বাহ, খুব সুন্দর নাম তো তোমার। মাহিয়া মাহি, তোমার রেজাল্ট তো দেখেছি ভালোই। তুমি কি আমাদের কলেজে পিয়নের পোস্টে চাকরি করবা? আমি বললাম, অবশ্যই স্যার। আর কোনো কাজেই ছোট না। আর ছাড়াও আমাদের পারিবারিক অবস্থা ভালো না। স্যার, চাকরিটা আমার খুবই প্রয়োজন। তারপর স্যার আমাকে বলল, ঠিক আছে মাহিয়া মাহি, তুমি আগামীকাল আমাদের এখানে জয়েন করতে পারো। আমি বললাম, ঠিক আছে স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর থেকে আমি নিয়মিত কলেজে পিয়ন পোস্টে চাকরি করছি। মানে একটি কলেজের একজন বয়স্ক শিক্ষকের অ্যাসিস্ট্যান্ট হিসাবে চাকরি করেছি। তো আমার এখনো বিয়ে হয়নি। আমি মাত্র এইচএসসি পাশ করে সবে মাত্র চাকরিটা নিলাম। আর আমার পড়ালেখাও চালিয়ে যাচ্ছিলাম। তো মাসে সব মিলিয়ে আমি 15 থেকে 20,000 টাকা পাইতাম। এইভাবে ভালোই কাটছিল আমার দিনে। তো আমি সাধারণত যেই স্যারের আন্ডারে চাকরি করি, ওই স্যারের একটি ছেলে আছে, যার নাম ছিল রূপক। রূপক দেখতে শুনতে খুবই সুন্দর এবং স্মার্ট। ও এবার অনার্স 2য় বর্ষ পড়ে। তা আমি যেহেতু স্যারের সাথে বেশিরভাগ সময় থাকতাম, তো এ ছেলের চোখেই আমি বেশিরভাগ সময় পড়তাম। সে খুব লাজুক প্রকৃতির এবং খুব মা বাবা ভক্ত একটি ছেলে। বাপ মায়ের একটি কথা ফেলে না। মা বাবা যা বলে সে তাই করে। তাকে দেখে বোঝার উপায় নেই তার মধ্যে কত রকম দুষ্টুমি লুকিয়ে আছে। তাকে খুব নম্র ভদ্র মনে হয়। তো একদিন রূপক আমার কাছে এসে বলছে, মাহি, তোমার সাথে একটু কথা বলা যাবে? অনেকটা মনে হচ্ছে ও অনেকটা সাহস নিয়ে কথা বলছে এবং মনে হচ্ছে যে ও খুব ভয় পাচ্ছে। তা আমি বলছি, অবশ্যই, কি বলবেন বলেন। তখন ও বলল, মাহি, তোমার ফেসবুক আইডির লিঙ্কটা কি আমায় দেয়া যাবে? আমি তখন বললাম যে কি করবা আমার ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে? সে বলল যে তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়, একটু দাও না মাহি। সে আমার কাছে লুকিয়ে লুকিয়ে আসলো। মা চলে আসলে অনেক প্রবলেম হয়ে যাবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি রূপককে আমার ফেসবুক আইডি নামটা দিয়ে দিলাম। এরপর রাতে দেখি ও আমাকে 21 বার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তো আমি সমস্ত কাজ শেষে রাত 10টার সময় ফেসবুক অন করলাম। অন করে দেখি সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠিয়েছে। আমি তার রিকোয়েস্ট গ্রহণ করলাম। তারপর তার ফেসবুক প্রোফাইলে ঢুকলাম। খুব সুন্দর সুন্দর নম্রভদ্র অনেকগুলো ফুল ছবির পিকচার পোস্ট এবং সমস্ত কিছু দিয়ে রেখেছে। তো কিছুক্ষণ পরেই মেসেজ আসলো, হাই মাহি। আমি বললাম, হ্যালো রূপক, তুমি এত ভয় পেয়ে কথা বলছো কেন? আমি বাঘ না অন্য কিছু যে তুমি আমাকে ভয় পাচ্ছ। আমি তখন বললাম যে আসলে মাহি, আমি আব্বুকে বেশি ভয় পাই, কারণ তুমি তো আব্বুর অ্যাসিস্ট্যান্ট। যদি কিছু বলি বা যদি কিছু হয়, তাহলে তুমি তোমার আব্বুকে বলে দিবে। এই জন্যই আমি তোমাকে একটু ভয় পাই। আমি বললাম যে দেখো, তুমি আমার 2 বছরের সিনিয়র, তারপরেও তুমি যদি ভয় পাও, তাহলে তো লজ্জার কথা। এরপর থেকে এক কথা দু কথা বলতে বলতে আমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেল। আমরা মাঝে মধ্যেই দেখা করতাম। মাঝে মধ্যেই আমরা বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যেতাম। আমাদের মধ্যে একটি গভীর বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেল। তো একদিন আমাকে বলল, তুমি যদি কিছু মনে না করো, তাহলে তোমাকে একটা কথা বলবো। আমি বললাম যে হ্যাঁ বলো। আমি মনে মনে প্রত্যাশা করছি ও হয়তো আজকে আমাকে প্রপোজ করবে।
তো আমাকে বলল যে তুমি যদি কাউকে পছন্দ না করে থাকো তাহলে কি সেই পছন্দের জায়গাটা আমি দখল করতে পারি। ও আমাকে খুব ইউনিকভাবে বোঝালো। আমি বললাম যে আমার কেউ নেই, আমার লাইফে কোনো রিলেশন আসে নাই, আমি রিলেশন করতে খুব ভয় পাই, যদি আমাকে ছেড়ে চলে যায়। তো এরপর ও আমাকে বলল যে আমি তোমাকে ছাড়ব না, যেভাবেই হোক আব্বু আম্মুকে বুঝিয়ে তোমাকে বিয়ে করব। তো এরপর থেকে ওর সাথে আমার রিলেশন শুরু হয়েছে। তো রিলেশনের এক পর্যায়ে ও ওর মা বাবাকে বুঝিয়ে বলল যে ও আমাকে ভালোবাসে। আমি দেখতে অনেক সুন্দর এবং নম্র ভদ্র বিধায় রূপকের পরিবার আমাকে বধূ করে নিতে রাজি হয়ে গেল। তারপর এক পর্যায়ে আমাদের বিয়ে হয়ে গেল। তো বিয়ের পর আমরা বাসর রাতে অনেক মজা করে আমাদের কাজ করলাম। ও খুব ভালো পারে। প্রথমে আমি ওকে অনেক লজ্জা পেলাম। তারপর হঠাৎ আমার চোখ পড়ল ওর বিশেষ দিকে। দেখলাম যে না, মোটামুটি চলে। প্রথম তো আমার খুব লেগেছিল। যাই হোক, আমাদের দাম্পত্য জীবন খুব সুখে এবং আনন্দে কেটেছিল। এরপর আমাদের বিয়ের প্রায় 6 মাস হয়ে গেল। তো আমরা পরিকল্পনা করছি আমরা বাচ্চা নেব। আমার স্বামী রূপক বলল, তোমার শাশুড়ি মা মানে আমার আম্মু এখন আমাকে বলছে যে তোমাদের তো অনেক দিন হলো, তো বাচ্চা কাচ্চা নেওয়া দরকার, কারণ তোমাদের বয়স হয়ে যাচ্ছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এরপর থেকে আমরা বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য পরিকল্পনা করলাম। প্রায় 1 বছর হয়ে গেছে বাচ্চা নেওয়ার জন্য অনেক কায়দা করছি, কিন্তু বাচ্চা আসছে না। এতে আমরা হতাশ হয়ে যাচ্ছিলাম। এরপর প্রায় 2 বছর হয়ে গেল, তবুও বাচ্চার মুখ দেখতে পেলাম না। আমাদের কোনো সন্তান নেই। আমি আমার শাশুড়ির কাছে বিভিন্ন রকম কথা শুনতে বসেছি, আর আশেপাশের মানুষগুলো আমাকে অনেক রকম কথা বলছে। তো একদিন ও আমাকে বলছে, চলো আমরা ডাক্তারের কাছে যাই, গিয়ে দেখি যে কার সমস্যা, আমার সমস্যা নাকি তোমার সমস্যা। তো আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার পরীক্ষা করে বলল যে আমার কোনো সমস্যা নেই, সমস্যা আপনার স্বামী রূপকের। তার এখানে শুক্রাণুর সংখ্যা কম, আর এই জন্যই আপনাদের বাচ্চা হয় না। আমি আপনার স্বামীকে কিছু ঔষধ লিখে দিচ্ছি, তা নিয়মিত খাওয়াবেন, তাহলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। ডাক্তারের চিকিৎসার ঔষধ খাওয়ানোর পরেও আমরা অনেক চেষ্টা করলাম। আমি ভাবলাম হয়তো এবার আমাদের বাচ্চা আসতে পারে। তো এরপর আমরা চেষ্টা করতে করতে আমাদের আরও 1 বছর কেটে গেল, কিন্তু উদ্দেশ্য সফল হলো না। এরপর আমরা দুজনে অনেক হতাশ হয়ে গেলাম। আর এদিকে আমার শাশুড়ি আমাকে দিন বিভিন্নভাবে কটু কথা বলতে শুরু করল। আর এদিকে আমার স্বামীরও মন খারাপ। মনে আমি ভাবতে লাগলাম এখন কি করা যায়, কিন্তু আমার তো একটা বাচ্চার প্রয়োজন, তা না হলে তো আমার সংসার ভেঙে যাচ্ছে। কিছুদিন পর এক বয়স্ক মুরব্বী মহিলা আমাকে পরামর্শ দিল। ওই মহিলা আমাকে বলছে যে তোমার তো বাচ্চা হয় না, তাই না? তো এরকম সমস্যা আমার পরিচিত একজন ছিল। তো একজন সাধু বাবার কাছে গিয়েছিল, তার 3 মাসের মধ্যে বাচ্চা এসেছিল। তো মাহি, আমি বলছি কি তুই যদি ওই সাধু বাবার কাছে যাস তাহলে আমার মনে তোরও বাচ্চা হবে। ওই মুরব্বী মহিলার কথা শুনে আমরা খুব খুশি হলাম। আমি আমার স্বামীর সাথে সব রকম আলাপ আলোচনা করলাম। স্বামী আমার এক পায়ে প্রস্তুত, যে করেই হোক আমাদের বাচ্চা চাই। তারপর আমরা সাধু বাবার কাছে গেলাম। তো সাধু বাবা অনেকটা নির্জন ভাবে থাকে। তো সাধু বাবাকে পাহারা দেওয়ার জন্য শুধুমাত্র একজন গার্ড রয়েছে। বাইরে অনেক মানুষ তার কাছ থেকে চিকিৎসা নেওয়ার জন্য অপেক্ষা করছে। তো আমরা সিরিয়ালে পড়লাম 15 নাম্বার। তো অনেকটা রাত হয়ে গেল। 15 নম্বর সিরিয়াল পড়া শেষ হওয়ার পর আমাদের সিরিয়াল আসলো। তো এরপর সাধু বাবার কাছে গেলাম। সাধু বাবার কাছে আমরা স্বামী স্ত্রী দুজনেই উপস্থিত হয়েছি। তো সাধু বাবার কাছে আমরা আমাদের সমস্ত কিছু খুলে বললাম, কোনো কিছু লোকালাম না। তখন সাধু বাবা খুব ভালো করে আমাকে দেখে বলল যে কোনো সমস্যা নেই, তোমার বাচ্চা 100% হবেই, যদি তুমি আমার কথা মতো চলো বা আমার কথা মানো, তাহলে তোমার 100% বাচ্চা হবে। তো এরপর সাধু বাবা আমার স্বামীকে বলল যে আমি ওকে একা একটু দেখতে চাই, তুমি বাইরে যাও। তো আমার স্বামী কোনো রকম সন্দেহ ছাড়া সে বাইরে চলে আসলো। তারপর সাধু বাবা আমাকে বলল, আমি তোমাকে একটা সত্যি কথা বলি,
আমি এখান থেকে তোমাকে যে জিনিসটি দেব, সেই জিনিসটির মাধ্যমে তুমি 100% বাচ্চা পাবে। আর সবাই আমার থেকে এইভাবেই বাচ্চা নেই। তারপর সাধু বাবা আমাকে তার হাতে একটা ইশারা দিয়ে বলল, তোমাকে আমার সাথে এই কাজটি করতে হবে। তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার বাচ্চা হবে কিনা। যদি পারো তাহলে আমাকে কালকে এসে জানাবা। এখন তুমি যাও। তারপর সাধু বাবাকে আমি বললাম, তাহলে বাবা আমাকে আজকে একটি তাবিজ দেন, যাতে আমি আমার স্বামীকে বুঝ দিতে পারি। তারপর কালকে আমার স্বামী যখন অফিসে চলে যায়, তখন আমি একলা একলা চলে আসব। সাধু বাবা বলল, তাহলে এই নাও তাবিজ, এটা তোমার স্বামীর গলায় পরিয়ে দিবে। আমি বেরিয়ে আসতেই আমার স্বামী রূপক আমাকে বলল, কি গো সাধু বাবা কি বলল? আমি বললাম, সাধু বাবা তোমাকে একটি তাবিজ দিয়েছে, এই নাও, এটা পরে রাতে আমার সাথে কাজ করতে বলেছে। তাহলে কাজ হয়ে যাবে বলেছেন সাধু বাবা। পরের দিন আমার স্বামী অফিসে কাজ করতে গেলে আমি ঘর থেকে খুব সাজুগুজু করে আস্তে আস্তে বের হয়ে সাধু বাবার আসরে চলে আসলাম। সাধু বাবার এখানে আসতেই সাধু বাবা আমাকে দেখে অবাক হয়ে গেল আর বলল, কিরে বৎস, আজকে তো তোকে খুব সুন্দর লাগছে। খেদা চাহে তো আজকে তোর উদ্দেশ্য সফল হবে। এই বলে সাধু বাবা আমাকে বলল, নে এই অমৃতের পান করো। তারপর আমি সাধু বাবার এই অমৃত পান করার সাথে সাধু বাবা আমার স্বাদ যা চাইল আমি তাই দিতে লাগলাম। সাধু বাবার যে এত পাওয়ার তা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। সেই দিন সাধু বাবাকে এমন দিয়েছিল যার কারণে 3 মাস পর টিকি আমরা সুখবর পেয়েছিলাম। তারপর 10 মাস পর আমার কোল জুড়ে একটি ফুটফুটি কন্যা সন্তান হয়েছিল। তারপর একটি সন্তান পেয়ে আমি এবং আমার স্বামী উভয়েই অনেক খুশি হয়েছিলাম। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদের একটি কথাই বলবো, তোমাদের যাদের সন্তান হয় না, তোমরা তোমাদের বউকে এইভাবে প্রেশার দিও না যাতে তারা কোনো উপায় না পেয়ে সাধু বাবার মতো অন্য কারো আশ্রয় নেয়। মোট কথা, এই জগতে সন্তানের খবর মা ছাড়া আর কেউ জানে না। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর তোমরা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।